আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যে আপনারা আমাদের মাধ্যমে এসেছেন জনগণকে রিপ্রেজেন্ট করার জন্য, আপনারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করেন। আপনারা জনগণকে সঠিকভাবে জানাতে থাকেন কোন কাজটা কি কারণে হচ্ছে। এই যে অনেকগুলো প্রশাসনে এখনো নতুন নিয়োগ হচ্ছে যেগুলো পরিষ্কারভাবে গণমাধ্যমে আপনারাই ভাই, আমাদের গণমাধ্যমে ভাই বোনরা আপনারা দেখিয়ে দিচ্ছেন যে তারা হাসিনার দোষর ছিল এক সময়। তাহলে আমাদের দেশে কি হাসিনার দোষর ছাড়া আর মানুষ নাই ভাই? এটা একটা কথা হলো। দরকার হলে যারা অলরেডি রিটায়ারমেন্টে গেছে তাদেরকে চুক্তি ভিত্তিক নতুন করে নিয়োগ দেন না ভাই। এটা তো একটা ইমার্জেন্সি সিচুয়েশন। ইমার্জেন্সি সিচুয়েশনে ইমার্জেন্সি কাজ করতে হবে, সবকিছু তো নর্মাল ভাবে চলবে না। এবং এই যে হাসিনার দোষর তাদের সবার তো বিচার করতেই হবে। শেখ হাসিনাকে এই দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। তো এই যে এই জায়গাগুলোতে আজকে চুপ থাকার কোনো সুযোগ নাই। শেখ হাসিনাকে ফিরিয়ে আনবা আমি বলছি না আজকেই নিয়ে আসেন ভাই, কিন্তু এইটারও পদ্ধতি শুরু করতে হবে। সব পদ্ধতি অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারবে এটা না, এটা আমরা চিন্তাও করি না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের স্টেবিলিটির জন্য প্রত্যেকটা প্রসেসের শুরু যত শীঘ্র সম্ভব করতে হবে। এবং এই প্রসেসগুলো, এই পদ্ধতিগুলো শুরু করার জন্য তাদের যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, আমি আজকে আবারও পরিষ্কার করছি, বাংলাদেশের মাটিতে হাসিনার দোসরের বাহিরে যতগুলো রাজনৈতিক দল আছে, যত রাজনৈতিক নেতা, যত রাজনৈতিক কর্মী আছে, সবাই সারাক্ষণ প্রস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবার জন্য। আমরা একবারও প্রশ্ন তুলব না আপনার সময় কতক্ষণ লাগবে কি কাজ করতে। আমি জানি অন্তর্বর্তীকালীন সরকারও বারবার বলেছে যৌক্তিক সময়, কি বিষয় যুক্তি সেটাই যদি না জানি তাহলে যৌক্তিক সময় নিয়ে আলোচনা কেমনে হয় ভাই? কি বিষয় যুক্তি সেইটা পরিষ্কার করতে হবে, কিন্তু সময় নিয়ে আসলে আলোচনার বিষয় না। বিষয় হলো আমরা কি করব। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বগুলো কি, এবং সেই দায়িত্বগুলো পালনে তারা যদি চায় প্রত্যেকটা জায়গায় সহযোগিতার জন্য যারা দাঁড়াতে রাজি আছি। কিন্তু এগুলোও তো ভাই আলোচনা করে করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের সম্মানিত যে উপদেষ্টাগণ আছেন ওনারা জানেন না ভাই কোন থানায় কোন ওসি দুষ্কৃতিকারী ছিল, কোন এসআই বা ওসি বা রিটায়ার্ড ওসি দুষ্কৃতিকারী ছিল না বলে সে ভালো পজিশন পায় নাই, সে প্রমোশন পায় নাই, বা তাকে ওসিডিতে দেওয়া হয়েছে। এইগুলা কারা জানে ভাই? যারা মাঠের রাজনীতি করে। আমরা জানি, আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা তালিকা দিব। আপনাদের যদি মনে হয় একটা দল এনডিএমকে জিজ্ঞাসা করলাম ওরা নিজেদের লোকের তালিকা দিবে, আরেকটারে জিজ্ঞেস করেন না, বিএনপিরে জিজ্ঞেস করেন ওরা নিজেদের লোকের তালিকা দিল, জামাতকে জিজ্ঞেস করেন ওরা নিজেদের লোকের তালিকা দিল। সবগুলো তালিকা নিয়ে দেখলেন যে মিল যেগুলো হয় সেগুলো তো যে কোনো একটা দলের লোক না, তাহলে তাদেরকে নিয়োগ দেন না। আপনাদের সবাইকে ডাকতে হবে। আজকে এই যে শিক্ষাক্রমে বদল আনার প্রচেষ্টা শুরু হয়েছে, আমি বিশালভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। কারণ আমাদের শিক্ষাক্রমকে পুরো নষ্ট করার পায়তারি শুরু করেছিল গত 10-15 বছরে এই হাসিনার দোসররা। কিন্তু এই যে শিক্ষাক্রমে উন্নয়নের কাজ শুরু হয়েছে, এখানে আমরা দেখছি যে এই দেশের সবচেয়ে নাম করা বিশেষজ্ঞ যারা আছেন এই বিষয়ে, শিক্ষাক্রমের বিষয়ে সবচেয়ে নাম করা বিশেষজ্ঞ যারা আছেন তাদের সবাইকে এই জায়গায় নেওয়া হয় নাই। এবং যেহেতু এইটাকে রাজনীতিকরণ করা হয়েছিল গত 15 বছর, যদিও শিক্ষাক্রম রাজনীতির বাইরে থাকা উচিত, কিন্তু যেহেতু নোংরা ভাবে রাজনীতিকরণ করা হয়েছিল এটাকে গত 15.5 বছর, তাই সেখান থেকে যদি পরিষ্কার করতে হয় তাহলে রাজনৈতিক মন্ডল থেকেও কয়েকজন বিশ্লেষক থাকলে আরো ভালো হয়। কারণ তখন তারা আরো পরিষ্কার জানাইতে পারবে যে কোন কোন জায়গায় শক্ত রাজনীতিকরণ হয়েছিল। এবং একইভাবে আমি বিশ্বাস করি যে যদি সহ্য দু একজন আলেমগণও এই শিক্ষাক্রমের সাথে থাকেন তাহলে তারাও জানাতে পারবেন যে কি কিভাবে ধর্ম বিদ্বেষী এরকম টেক্সট তৈরি করা হয়েছিল এই শিক্ষাক্রমের ভেতরে। তো আমি যেমন তাদের উদ্বেগটাকে সাধুবাদ জানাই, একই সাথে আমি আবেদন জানাই এই উদ্বেগগুলো যেন আরো শক্তভাবে, আরো সুন্দরভাবে এবং আরো ইনক্লুসিভ ভাবে মানে সবাইকে নিয়ে করা হয়। একমাত্র তখনই আমরা আরো সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবো। এবং দল হিসাবে আওয়ামী লীগ এবং 14 দলের যারা আওয়ামী লীগের দোসররা ছিল, আমি আজকেও আপনাদের সামনে দাবি জানাচ্ছি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে।
আমরা দেখেছি নতুন করে আলোচনা উঠেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আইনটাকে নতুন করে সংস্কার করা। আমি সাধুবাদ জানাই এই সংস্কারের প্রচেষ্টাকে, এবং এই সংস্কারের প্রচেষ্টাতে তারা বলেছেন যে তারা যে কোনো টেররিজম বেসড অর্গানাইজেশন, সেটা রাজনৈতিক দলও হতে পারে, এটাকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করবার জায়গা রাখতে চান এই আইনের ভিতরে। আমি এই প্রচেষ্টাটাকে সাধুবাদ জানাই এবং বিশ্বাস করি যে এই আইন যদি একবার বাস্তবায়ন হয় তখন এই আইন আন্ডারে বাংলাদেশ আওয়ামী লীগ গত 15.5 বছর যত গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম 10 বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোষরা ছিল 14 দল, এই 14 দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এবং 14 দল কিন্তু আমি দোষর ছিল না, এটা মনে রাখতে হবে। 2014 সালের নির্বাচনটা একটা মাত্র কারণে করতে পেরেছিল জাতীয় পার্টি। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন বললেন নির্বাচন করবেন না, প্রশাসনের নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তার স্ত্রী এবং তার স্ত্রীর সাথে কিছু হাসিনার চাটুকার তারা 14 নির্বাচনে জোর করে জাতীয় পার্টিকে নিয়ে গেল। এই যে হাসিনার চাটুকার গুলা যেগুলো 14 নির্বাচনে নিয়ে গেল, তারা তারপর নির্বাচনের পর পার্লামেন্টে গেল, সংসদে গেল। সেই চাটুকার গুলাই 18তে সংসদে গেছে, সেই চাটুকার গুলাই 24-এ সংসদে গেছে। সেই চাটুকার গুলাই আজকে জাতীয় পার্টির হয়ে কথা বলছে। তাইলে এরা যদি জাতীয় পার্টি হয়, তাইলে এই জাতীয় পার্টিও 14 দলের অংশ। এই জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং একই সাথে আমি খুবই কড়াভাবে নিন্দা জানাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা দোষর জাতীয় পার্টিদের নেতৃবৃন্দকে বারবার কেন আলোচনায় ডেকেছে। যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যারা গণহত্যার মাদককার ছিল, যারা হাসিনার মাদককার ছিল, তাদের কোনো অধিকার নাই ভাই বাংলাদেশের রাজনীতির কোনো কেদারায় বসা। আর যদি কোনো কেদারায় বসার অধিকার না থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় কিভাবে বসে? আমি এটার নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে আবেদন জানাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেন এই যে হাসিনা এবং হাসিনার দোসরদের যেমন আর ডাকা বন্ধ করে দিয়েছে, তাদের সাথে আলোচনা হবে না, একইভাবে যেন তারা ওপেনলি ডিক্লেয়ার করে যে হাসিনার দোসর জাতীয় পার্টির সাথে আলোচনা হবে না। আমরা 5ই আগস্টের পর নতুন বাংলাদেশ করার জায়গায় অবতীর্ণ হয়েছি।